নিজের দার্জিলিং এর বাড়ির তেতলার খাদের ধারের বারান্দায় বেতের বোনা রকিং চেয়ারে বসে চোখ বুজে দোল খাচ্ছিলেন 40 আদিনাথ চক্রবর্তী। তার পরনে ধবধবে সাদা ধুতি আর পাঞ্জাবি, গায়ে জড়ানো বাদামি শাল, রূপোয় মাথা বাঁধানো চকচকে খয়েরি হাঁটা ছুরিটি দেয়ালে ঠেস দিয়ে রাখা ঠিক তার পাশে। রিমলেস সোনালী ফ্রেমের চশমাটি খুলে রাখা আছে টিপয়ের উপর। তার পাশের কফির কাপে রাখা ব্রাজিলিয়ান কফি ঠান্ডা হয়ে গেছে, আর ধোঁয়া উঠছে না সেখান থেকে। মাঝে মাঝে কুঁচকে যাচ্ছে আদিনাথ চক্রবর্তীর কপাল, স্পষ্ট হচ্ছে দুশ্চিন্তা রেখা। বোঝা যাচ্ছে কিছু একটা নিয়ে এই সফল বর্ষিয়ান ব্যবসাদার অত্যন্ত চিন্তিত, বিষণ্ণ। এক চিলতে রোদ এসে পড়েছে টিপয়ের উপরে রাখা খোলা চিঠির খামে। অর্ধেক বের হয়ে আছে সাদা কাগজটা। বোঝা যাচ্ছে সেখানে কিছু লেখা, পড়া যাচ্ছে না। আদিনাথ একবার মুখ ফেরান সেদিকে। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে তার। ক্রমশ আরো কুঁচকে যেতে শুরু করে ভুরু। ওই কাগজটায়, ওই চিঠিটায় রয়েছে তার ছেলে সুজনের মৃত্যু সংবাদ। একজন পিতার কাছে পুত্রের মৃত্যু সংবাদের মতো দুঃখ খুব কম ঘটনায় বয়ে নিয়ে আসে। সুজন, তার ছেলে, কলকাতায় পড়তে গেছিল। পড়াশোনা করতে গিয়ে কি এমন ঘটলো যে পথ দুর্ঘটনায় মারা গেল সে, আর এমন ভাবে মারা গেল যে তার শরীরের কোনো চিহ্ন রইল না। আশ্চর্য। দার্জিলিং এর এই বাংলো বাড়িতে বসে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে বুকটা হঠাৎ ব্যথা করে ওঠে তার। দার্জিলিং এর এই পৈতৃক বাড়ি তাদের, কাঠের ব্যবসা করেন তারা, চক্রবর্তী এন্ড সন্স। এই কোম্পানির পেছনেই তার সমস্ত যৌবনের পরিশ্রম, সারা জীবনের সমস্ত সময় চলে গেছে। কিন্তু আজ তার মনে হচ্ছে, কেন, কার জন্য এই বিশাল সম্পত্তি, প্রভাব, প্রতিপত্তি রেখে যাবেন তিনি? সারা জীবন দৌড়ে দৌড়ে তবে কি কোথাও পৌঁছতে পারলেন না? আদিনাথের স্ত্রী রমা মারা গেছেন বেশ কয়েক বছর আগে। সেই মৃত্যু অস্বাভাবিক। তখন সুজন অনেক ছোট। রমার অস্বাভাবিক মৃত্যুর কথা আজ হঠাৎ করে মনে পড়ছে আদিনাথের। কি ভালোবাসত সুজনকে রমা। রমার মৃত্যুর সময় উপস্থিত থাকতে পারেননি তিনি, ব্যবসার কাজে বাইরে ছিলেন। সুজন কি সারা জীবন, হ্যাঁ তাই তো, তার জীবন তো শেষ। সারা জীবনই এর জন্য দায়ী করে গেছে বাবাকে। জানেন না আদিনাথ, ছেলেকে তো প্রায় চেনেনই না তিনি। মায়ের মৃত্যুর পর প্রায় বাধ্য হয়ে ছেলেকে হোস্টেলে ভর্তি করে দিতে হয়েছিল তাকে। এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্য শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে অন্য। বর্তমানে ইঞ্জিনিয়ারিং পড়ছিল সুজন। কলকাতায় একটা ছোট্ট ফ্ল্যাট কিনে দিয়েছিলেন আদিনাথ তাকে। বাবার সঙ্গে ছেলের সম্পর্কটি হয়ে গেছিল শুধু ফর্মালিটিস আর যাতায়াত। কখনো কখনো সুজন দার্জিলিং আসতো বাবার সঙ্গে দেখা করতে, কখনো যেতেন আদিনাথ। আর যখন তারা আসতো যেত, কথা প্রায় হতোই না। তারা যেন শুধু বাস করতো একে অপরের সঙ্গে, ব্যাস এইটুকু। কি করতো সুজন সারাদিন, কি ভালোবাসত? সে তো যৌবনে এসেই পড়েছিল প্রায়। কাউকে ভালোবাসত কি, এসব কিছুই জানেন না আদিনাথ, জানতে চেষ্টাই করেননি। তাই বোধহয় আজ তার দুঃখ হয়, অসম্ভব দুঃখ হয়। সুজনের কোনো বন্ধুকেও চেনেন না তিনি। কাল রাতে সেই চিঠিটা, ছেলের সঙ্গে গত এক সপ্তাহ কথা হয়নি তার। সে হয়েই থাকে, নতুন কিছু নয়। কিন্তু তারপর এইরকম একটা খবর। চিঠিটা পাঠানো হয়েছে একটা সরকারি হাসপাতাল থেকে। সেখানে সুজনের দেহটা নিয়ে যাওয়া হয়েছিল। তার মানে কেউই জানে না সুজন মারা গেছে। তার বন্ধু বান্ধবরা, ফ্ল্যাটের কেয়ারটেকার, কেউ না। আদিনাথ জানেন তার এখন কলকাতায় ছুটে যাওয়া উচিত খোঁজ করা, উচিত সুজনের বন্ধু বান্ধবদের থেকে জানা ঘটনাটা ঘটল ঠিক কি করে। কিন্তু এই প্রথম জীবনে, এই প্রথম আদিনাথ নিজের পায়ের উপরে ভর করে উঠে দাঁড়াতে পারছেন না।
যে কাজগুলো, দরকারি কাজগুলো করা এক্ষুনি তার উচিত, সেগুলো তিনি করতে পারছেন না। তার মনে হচ্ছে কি লাভ, কি লাভ করে? তিনি তো সুজনকে আর দেখতে পাবেন না, ফিরে পাবেন না তার ছেলেকে। তার দোমড়ানো মোচড়ানো শরীরটা তো আর চিনতেই পারবেন না তিনি। খবরটা পাওয়ার পর থেকে মূর্তির মতো এই বারান্দাটায় বসে আছেন তিনি। খাওয়া দাওয়া করেছেন নাম মাত্র, তাও বহু অনুরোধে। চাকর বাকররা সকলেই তাকে ভয় করে, তারা জানেও না কেন তিনি এমন চুপ করে বসে আছেন। তিনি কারোর সঙ্গে কথা বলতে পারছেন না, বলতে পারছেন না তার বুকের ওপর কি পাথর চাপা দেওয়া আছে। পুত্র শোকের একমাত্র নামান্তর স্তব্ধতাই বুঝি। তবু বারান্দাটি নিস্তব্ধ নয়, শোঁ শোঁ করে হাওয়া দেয়, ভেসে আসে প্রচুর নাম না জানা পাখির কিচিরমিচির। বাড়ির পেছন দিয়ে নেমে যাওয়া ছোট্ট ঝর্ণা ঝরঝরিয়ে কানে এসে বাজে। তবু কিছুই শুনতে পান না আদিনাথ, শুনতে ইচ্ছে করে না তার। হঠাৎ, স্যার, স্যার, স্যার শুনছেন? ও, কে ডাকে, কেন ডাকে, কি চায় এরা? বারান্দার দরজার দিকে বিরক্ত চোখে তাকিয়ে চেঁচিয়ে উঠতে গিয়েও থেমে যান আদিনাথ। দরজায় দাঁড়িয়ে রয়েছে তার সেক্রেটারি দিবাকর, দিবাকর চ্যাটার্জি। বেশ ছেলেটি, কলকাতার ছেলে। সুজনের চেয়ে বয়সে 5-6 বছরের বড় হবে। তার সঙ্গে কাজ করছে আজ বছর 3। এই বাড়িতেই থাকে। সে ফিল্ডে গিয়েছিল গত পরশু। একটা নতুন জঙ্গল ইজারা নেওয়া হবে, সেটা সরেজমিনে দেখে আসবে বলে। আজ তার ফেরার কথা, ফিরেই রিপোর্ট করার কথা আদিনাথকে। কাজ ফেলে রাখতে যে আদিনাথ পছন্দ করেন না সেটা সে জানে, তাই তার সাজ পোশাক দেখেই বোঝা যায় ফিরে নিজের ঘরে একবারও না ঢুকে সে আদিনাথ বাড়িতে আছেন শুনে এসছে কাজের কথা জানাতে। সময় নষ্ট না করে সে শুরু করে দেয়, স্যার, আই থিঙ্ক মরিচপোতা ফরেস্ট ইজ টু মাচ রিস্কি টু ইনভেস্ট। দেখুন, ওখানের গাছগুলোর একটা লিস্ট আমি এনেছি। সেটা দেখে মনে হতে পারে ব্যাপারটা খুব ফ্রুটফুল হবে, কিন্তু চোখের দেখাটাই যে শেষ কথা সেটা তো আপনিই আমায় শিখিয়েছেন। আমি যেটা দেখলাম সেটা হলো দিবাকর। ইয়েস স্যার, লেটস ড্রপ দিস টপিক নাও। ভাই স্যার, আপনিই তো বলেছেন মুখে মুখে কথা বলবে না, গেট আউট। চিৎকার করে ওঠেন আদিনাথ, ছোকরা ভাবছেটা কি? দিবাকরের মুখটা শুকিয়ে যায়। সে কিছুতেই বুঝতে পারে না স্যার এত রেগে গেলেন কেন। আহত হেসে পিছনে ফিরে চলে যেতে যাবে এই সময় ভাঙা গলায় আদিনাথ ডাকেন, দিবাকর। স্যারের গলাটা এরকম কেন? কিছু একটা হয়েছে। চকিতে পিছনে ফেরে দিবাকর জিজ্ঞাসা করে, ইয়েস স্যার, আই এম সরি। তুমি এখনো কিছু জানো না, তাই না? না স্যার, কি হয়েছে? সুজন is dead। দিবাকর স্তব্ধ হয়ে যায়। সে কি জিজ্ঞাসা করবে? সে কি করে জিজ্ঞাসা করবে কি করে হলো ঘটনাটা? সুজন মারা গেছে? তার মুখ দেখে মনে হয় সে বিশ্বাসই করতে পারছে না। আদিনাথ এবং দিবাকর উভয়ে উভয়ের দিকে তাকিয়ে থাকে। তাদের মাঝখানে জমে ওঠা দম আটকানো নিস্তব্ধতা কেউই ভাঙতে পারে না। বেশ কিছুক্ষণ পর ডান হাতটা তোলেন আদিনাথ, নির্দেশ করেন টিপয়ের উপর পড়ে থাকা খামটির দিকে। আস্তে আস্তে এগিয়ে গিয়ে তার নির্দেশ মতো খামটি তুলে নেয় দিবাকর। ভেতর থেকে বের করে চিঠিটা, পড়তে শুরু করে। ইংরেজিতে লেখা চিঠি। পড়তে বেশি সময় লাগে না তার। সরকারি হাসপাতাল থেকে পাঠানো। পথ দুর্ঘটনায় সুজন চক্রবর্তীর মৃত্যু সংবাদ। আদিনাথকে কি বলবে কিছুই বুঝতে পারে না সে। তার কি কলকাতা চলে যাওয়া উচিত, নাকি স্যার কি ইতিমধ্যেই কাউকে পাঠিয়েছেন, অথবা তিনি কি নিজেই যাবেন, তাকে কাজকর্ম বুঝিয়ে দিয়ে যাবেন বলে অপেক্ষা করছেন? কিছুই বুঝতে পারে না দিবাকর। সে আদিনাথের দিকে তাকায়, দেখে আদিনাথ তার দিকে তাকিয়ে রয়েছেন। তার চোখে অদ্ভুত শূন্য একটা দৃষ্টি। দিবাকর কোনো কাজের কথাই জিজ্ঞেস করতে পারে না। তাকায় টিপয়ের উপর রাখা ঠান্ডা কফির কাপের দিকে। কখনকার কফি এটা? সে নরম গলায় জিজ্ঞেস করে,
স্যার, সকাল থেকে কিছু খেয়েছেন? ভারী গলায় উত্তর দেন আদিনাথ। কি আর খাবো বলো তো? স্যার, কিছু তো খেতে হবে। লেট মি থিঙ্ক। ওকে, কিছু না হলে এই চকলেটটা খান না। আপনি তো শিখিয়েছেন স্যার, ফিল্ডে সবসময় চকলেট রাখতে হয়। আজ প্লিজ এটা খেয়ে নিন। পকেট থেকে একটা বড় চকলেটের বার বের করে দিবাকর। সে দেয় আদিনাথকে। হ্যাঁ, আদিনাথ নিজেই বলতেন, বিশ্বাস করতেন, চকলেট ইনস্ট্যান্ট হাই দেয়, মন ভালো করে দেয়। কিন্তু এখন কি কোনো কিছুই তার মনকে ভালো করতে পারবে? আর তবু কিছু খাওয়া তো দরকার। কৃতজ্ঞ চোখে দিবাকরের দিকে তাকিয়ে তার হাত থেকে চকলেটটা নিয়ে একটা কামড় দেন আদিনাথ, তারপর রেখে দেন। মিষ্টি কষা স্বাদ তার মাথায় একটু আরাম দেয়। কাল সারা রাত তিনি জেগে, ঘুম তার আসছিল না কিছুতেই, কিন্তু এখন হঠাৎ তার একটু একটু ঘুম পায়। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তিনি বড় ক্লান্ত। তিনি শোনেন দিবাকর তাকে বলছে, স্যার, এবার একটু শুয়ে নিন, একটু ঘুমিয়ে নেবেন। আসুন না, আমার হাত ধরুন, ঘরে চলুন। ভালো লাগছে না, ঘরে যেতে ভালো লাগছে না আদিনাথের। তবু এইভাবে এখানে আর কতক্ষণ বসে থাকবেন তিনি? বসে থেকেই বা কি লাভ? লাভ তো নেই কোনো। দিবাকরের বাড়ানো হাতটা ধরে দুর্বল পায়ে ওঠেন তিনি। শালটা ভালো করে জড়িয়ে নেন। টিপয়ের উপর থেকে চশমাটা তুলে নিতে গিয়ে তার মাথাটা একবার টলে যায়। দুর্বলতা, পাত্তা দেন না তিনি। চশমাটা পরেন, আর সামনে তাকাতেই তার হৃৎপিণ্ডটা যেন স্তব্ধ হয়ে যায়। দেখি বারান্দার দরজায় ওকে দাঁড়িয়ে, সুজন। সুজন দাঁড়িয়ে, তার মৃত ছেলে, তার চুল উস্কো খুস্কো, জামা কাপড় রক্তে মাখামাখি, কি তীব্র চোখে সে তাকিয়ে আছে তার দিকে। তিনি চেপে ধরেন দিবাকরের হাত। দিবাকরের ব্যথা লাগে। সে তাকিয়ে দেখে আদিনাথের চোখে উদ্ভ্রান্ত উন্মাদ দৃষ্টি। তিনি চেঁচিয়ে ওঠেন, দিবাকর, দিবাকর, লুক অ্যাহেড, সামনে দেখো। কি হয়েছে স্যার, কি হয়েছে? উত্তর দেয় দিবাকর, সুজন, সুজন, বারান্দার দরজায় সুজন। ওর জামা কাপড়ে রক্ত লেগে, চুলে চুলে রক্ত লেগে, গায়ে হাত পায়ে রক্ত লেগে। দিবাকর মুহূর্তের মধ্যে ক্ষিপ্র গতিতে ফিরে যায় বারান্দার দরজায়। তারপর শান্ত গলায় বলে, কোথায় স্যার? ওই যে বারান্দার দরজায়। ও তো এগিয়ে আসছে আমার দিকে। ওর চোখে এত রাগ কেন দিবাকর? ও কি ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে আমার দিকে। আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। ও মাই গড, দিবাকর, দিবাকর, দেখো, দেখো, তুমি দেখো, দেখতে পাচ্ছ না? না স্যার, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। দেখুন, শুনতে যতই খারাপ লাগুক স্যার, সুজন মৃত স্যার। হি ইজ ডেড। সেখানে আসবে কি করে? আপনি স্যার এরকম করবেন না, একটু শক্ত হন। আপনার মনের অবস্থা ভালো নয়। চলুন, ঘরে চলুন, একটু শুয়ে নেবেন। কি করে ঘরে যাবেন আদিনাথ? তিনি তো দেখতে পাচ্ছেন সে তার পথ আটকে দাঁড়িয়ে। সুজন তার ছেলে, তার দুর্ঘটনায় মৃত একমাত্র ছেলে, যার শরীরের কোনো অস্তিত্ব নেই পৃথিবীতে। সে রক্তাক্ত জামা কাপড়ে, রক্তাক্ত দেহে, ভয়ঙ্কর চোখে তাকিয়ে আছে তার দিকে। এগিয়ে আসছে হিম শীতল বিষের স্রোত বয়ে যায় তার শির দাঁড়াবে। তিনি ভেঙে পড়া গলায় জিজ্ঞাসা করেন, দিবাকর, 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 সত্যি তুমি দেখতে পাচ্ছ না? না স্যার, সত্যি আমি কিছু দেখছি না। আপনিও স্যার ভুল দেখছেন। স্যার, দুর্বল হয়ে পড়বেন না। চলুন, ঘরে চলুন। ঘরে যাওয়া হয় না আদিনাথের। কিসের যেন ঘোরে পড়ে যান তিনি। তার চোখ বুজে আসে। নিজের মৃত ছেলের ভয়ঙ্কর চোখের দিকে তাকিয়ে তার সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে যায়। তার কানে আর আসে না পাখির ডাক, ঝর্ণার শব্দ, হাওয়ার বয়ে চলার আওয়াজ। তাকে স্পর্শ করে না এই পৃথিবীর রোদ। পায়ের জোর কমে যায় তার। ক্রমশ দিবাকরের হাত ছেড়ে দিয়ে মাটিতে এলিয়ে পড়ে তার শরীর। একটা রাতের ট্রেন চলে যাচ্ছে। দুদিকে অন্ধকার ভেদ করে সজোরে। তার
তার শব্দে কানে তালা লেগে যায়। জানলা দিয়ে তাকালে দেখা যায় বহু দূরে জ্বলে আছে ঘুমন্ত আধ ঘুমন্ত বাড়িদের আলো, যেন আকাশের তারাগুলির ছায়া পড়েছে মাটিতে। ভীষণ জোরে ছুটে আসা ঠান্ডা হাওয়া শরীরের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। আদিনাথ একটা জানলার ধারে সিটে বসে চুরুট খাচ্ছেন। তার মনে হয় তিনি যাচ্ছেন তার ছেলে সুজনের সঙ্গে দেখা করতে। কলকাতায় থেকে পড়াশোনা করে সে, কতদিন দেখা হয়নি সুজনের সঙ্গে। অদ্ভুত এক বাৎসল্যবোধে ভরে ওঠে তার মন, চোখে প্রায় জল চলে আসে। হঠাৎই ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থেমে যায়, চুরুটটা ছিটকে যায় তার হাত থেকে। বিরক্ত হন আদিনাথ, তুলে নেন চুরুটটা, তারপর জানলাগুলি ফেলে দিতে গিয়ে থেমে যান। দেখেন জানলার ওপারে বেশ কিছু ছায়া মানুষ দাঁড়িয়ে। এরা কারা? এরা কি কিছু বলতে চায় তাকে? একটু ভয় ভয় করে আদিনাথের, কিন্তু না, ভয়ের কিছু নেই, এরা তো মানুষ। একজন তাকে বলে, আপনি একটু আমাদের সঙ্গে আসবেন স্যার। এরা চিনতে পেরেছে তাকে। এবারে চুরুটটা ফেলে দেন আদিনাথ, জিজ্ঞাসা করেন, কোথায়? আসুন না একবার, একটু সামনে যেতে হবে। সামনে যেতে হবে কেন? কিছুই বুঝতে পারেন না তিনি। তবু কোনো এক অজানা কারণে কথা না বাড়িয়ে এগিয়ে যান আদিনাথ চক্রবর্তী। এগিয়ে যান কম্পার্টমেন্টের গেটের দিকে, নামেন। দেখেন প্রচুর মানুষ জমায়েত হয়ে আছে ট্রেনের দুপাশে। কেন? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? সেখানেই কি তাকে নিয়ে যাচ্ছে এরা? তাকে যারা নিয়ে যেতে এসেছিল তাদের পিছন পিছন এগোন আদিনাথ। বহু মানুষের মধ্যে দিয়ে এগিয়ে ভিড় কাটিয়ে যখন তিনি ট্রেনের সামনে গিয়ে পৌঁছন, তখন দেখেন ট্রেনের আলোয় তার সামনেটা অত্যন্ত উজ্জ্বল হয়ে আছে, আর রেল লাইনের উপর পড়ে রয়েছে, তিনি ঠিক ধরেছেন, অ্যাক্সিডেন্ট। আর সেই অ্যাক্সিডেন্টে ছিন্ন ভিন্ন দেহ। প্রচুর মানুষ অত্যন্ত কৌতূহলী হয়ে তাকিয়ে আছে সেদিকে, আলোচনা করছে বিভিন্ন রকম নিজেদের মধ্যে। আদিনাথকে কি সকলেই চেনে? সকলেই তাকে রাস্তা ছেড়ে দেয়। আদিনাথ সেই মৃতদেহটির সামনে গিয়ে দাঁড়ান। দেখেন মৃতদেহটির মুখটা, শুধু শুধু মুখটা অবিকৃত রয়েছে, রক্তাক্ত, তবু চেনা যায়। সদ্য যুবক একটি মুখ, চোখ দুটি বোঝা। আদিনাথের অস্বস্তি হয়। কার মুখ? এত চেনা, এ মুখটা কার? হঠাৎ তিনি চমকে ওঠেন। চিনতে পেরেছেন, চিনতে পেরেছেন তিনি। এ তো সুজন, সুজন তার ছেলে। ওর কাছেই তো তিনি যাচ্ছিলেন ট্রেনে চেপে। এতক্ষণ ধরে ভাবছিলেন ওর সঙ্গেই দেখা করার কথা। সুজন এখানে কি করে এলো? ট্রেনে চাপা পড়লই বা কি করে? প্রচুর প্রশ্ন মাথার ভিতরে নিয়ে তিনি তার চারদিকে ঘিরে দাঁড়ানো জনতার দিকে তাকান। দেখেন সকলে তার দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে। প্রত্যেকে তাদের সেই মিলিত স্থির নীরব দৃষ্টি বেশিক্ষণ সহ্য করতে পারেন না আদিনাথ। আবার মুখ ঘোরান সুজনের ছিন্ন ভিন্ন মৃতদেহ এবং অবিকৃত মুখের দিকে। রক্তাক্ত মুখটির দিকে তাকিয়ে প্রচন্ড প্রচন্ড দুঃখ হয় তার। বুকটা যেন ফেটে যায়। আর হঠাৎ সেই সময় ছিন্ন মুন্ডর চোখ খুলে যায়। বিভৎস রক্তবর্ণ চোখে তার দিকে তাকিয়ে সুজন হাসে। না না! প্রচন্ড চিৎকার করে ঘরমাক্ত অবস্থায় নিজের বিছানার উপর উঠে বসেন আদিনাথ। উদ্ভ্রান্ত দৃষ্টি তার। প্রথমে কিছুক্ষণ তিনি বুঝতে পারেন না তিনি কোথায় আছেন। অন্ধকার ঘরে একটা খাটে তিনি শুয়ে একা। পাশে একটা জানলা খোলা, সেখান দিয়ে বয়ে আসছে রাতের হাওয়া। খুব ঠান্ডা হাওয়া। ভীষণ শীত করে ওঠে আদিনাথের। কোথায় তিনি? কি হয়েছে তার? প্রথমে জানলাটা চিনতে পারেন তিনি। হ্যাঁ, এই তো সবুজ রঙের পাল্লা। তিনি নিজে শোবার ঘরেই আছেন। তার চোখ যায় দেওয়ালে ঝোলানো ঘড়িটার দিকে। ঘড়িতে 2টো বাজে, রাত 2টো। তাই, কারণ বাইরে তো অন্ধকার। আস্তে আস্তে সবকিছু মনে পড়ে তার। সুজনের মৃত্যু সংবাদ এবং সকালে বারান্দা
সন্ধ্যা সুজনের সঙ্গে দেখা হওয়া। দিবাকর দিবাকর দেখতে পেল না, শুধু তিনি দেখলেন সুজনকে, মৃত সুজন। সে এগিয়ে এলো তার দিকে। কি প্রচন্ড ভয়ঙ্কর চোখ তার। আবার স্বপ্নের কথা মনে পড়ে যায় আদিনাথের। চাদরটা তিনি ভালো করে জড়িয়ে নেন নিজের গায়ে। কি শীত করছে। কিছুটা সময় যায়, একটু ভাবেন আদিনাথ, নিজেকে একটু একটু গুছিয়ে নিতে চেষ্টা করেন তিনি। কি হয়েছে তার? নার্ভাস ব্রেকডাউন? নিশ্চয়ই তাই। তার মন দুঃখিত, মস্তিষ্ক স্নায়ু ক্লান্ত, তাকে তাকে নিয়ে যা ইচ্ছে তাই করছে। নিশ্চয়ই ঘুমের ওষুধ দেওয়া হয়েছে তাকে, তাই এতক্ষণ ঘুমিয়েছেন তিনি সকাল থেকে। চোখটা একবার বোঝেন তিনি। উফ, পাতাগুলো কি ভারী। আবার তিনি খোলেন কষ্ট করে। একটু জল খাওয়া দরকার। একটা চুরুট খেতে পারলে খুব ভালো হতো। পাশের টেবিলে দেখেন জলের গ্লাস রাখা, কিন্তু কোনো সিগারেট বা চুরুট নেই। কি যে করে এতগুলো লোক, একেবারে ওয়ার্থলেস। হাত পার করে বিছানার মাথায় রাখা কলিং বেলের সুইচটা টেপেন তিনি। টিপে ধরে থাকেন কিছুক্ষণ। চাকর বাকর ঘুমিয়ে পড়লো, জাগানো দরকার তাদের। তারপর গ্লাসটা তুলে ঢক ঢক করে জলটা খেয়ে নেন। আবার চাদরটা গায়ে দিয়ে মাথাটা বালিশে এলিয়ে দেন। উফ, কেউ একজন আসুক। একটু ধূমপান করা বড় প্রয়োজন। আরো তেষ্টা পাচ্ছে, বড্ড তেষ্টা। উফ, বড্ড তেষ্টা। চোখ বন্ধ করে আদিনাথ চক্রবর্তী অপেক্ষা করতে শুরু করেন কারোর পদশব্দের জন্য। কতক্ষণ কেটে যায়, কেউ আসে না তো। কই, কেউ তো আসছে না। কোনো শব্দ হয় না, শুধু হাওয়ার হুড়োহুড়ি, ঝড়ঝড় ঝড়ঝড়নার শব্দ, রাত জাগা পাখির ডাক, দূর থেকে ভেসে আসে ট্রেনের ক্ষীণ শব্দ, কিন্তু একটাও মানুষের পদশব্দ নয়। একটু কি ঘুমিয়েও পড়েন তিনি আদিনাথ? হঠাৎ তার চটকা ভেঙে যায়। কোনো শব্দ না, তার নাক একটা অদ্ভুত গন্ধ পাচ্ছে। এই গন্ধটা তার চেনা, প্রতিটি প্রাণীর চেনা, ভয়ঙ্কর চেনা। গন্ধটা রক্তের, শুকিয়ে যাওয়া রক্তের। তবু তার তীব্র ভয়ে পাইয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। চমকে চোখ খোলেন আদিনাথ, আর তার সারা শরীরে ঠান্ডা স্রোত বয়ে যায়। তিনি দেখেন তার বিছানা থেকে একটু দূরে উবু হয়ে দু হাঁটুর মধ্যে মাথা গুঁজে বসে আছে সুজন। তাকে যখন জীবিত অবস্থায় শেষ দেখেছেন তিনি, তখনকার চেয়ে এখন তার চুল অনেকটাই পাতলা। সে চুলে রক্ত লেগে জমাট বেঁধে আছে। চুলগুলো উস্কো খুস্কো, জট পাকানো। চুলের তলায় কি ক্ষত চিহ্ন দেখা যায়। অন্ধকারে বিশেষ কিছুই দেখতে পান না, শুধু জানলা দিয়ে ঢোকা তারার আলোয় বুঝতে পারেন ওটা সুজন। সুজনই তো। সুজন বোধহয় টের পায় তার বাবা চোখ খুলেছেন। সে মাথা তুলে তাকায় আদিনাথের দিকে। আদিনাথ দেখেন সুজনের চোখ চকচক করছে শাবদ প্রাণীদের মতো সবুজ। ওর চোখ সবুজ কেন? ভয়ে আদিনাথের হৃৎপিণ্ডটা ভীষণ দ্রুত বেগে চলতে থাকে। সুজন উবু হয়ে বসে থাকা অবস্থা থেকে ক্রমশ উঠে দাঁড়ায়। এই সুজনকে আদিনাথ চিনেন না। কত রোগা হয়ে গেছে সে। তার কাঁধ যেন ঝুলে আছে শুকোতে দেওয়া জামার মতো। মৃত্যুর পর এত শুকিয়ে যায় মানুষ। ভীষণ আতঙ্কে বিছানায় আধশোয়া হয়ে উঠে বসতে চান আদিনাথ, পারেন না। তার হাত পা কথা শুনছে না। সুজন এগিয়ে আসে তার দিকে, ধকধকে চোখে তাকিয়ে বলে, আমাকে মা পাঠিয়েছে। সুজন কথা বলছে তার সঙ্গে। মা, তার মা পাঠিয়েছে তাকে। রমা। হঠাৎ রমার মৃত্যুর কথা মনে পড়ে যায় আদিনাথের। সেও এরকমই হঠাৎ এক অস্বাভাবিক মৃত্যু। 2 সপ্তাহের জন্য ব্যবসায়িক কাজে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন আদিনাথ।
ফিরে এসে দেখেন গোটা বাড়ি নিস্তব্ধ। বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে অ্যাম্বুলেন্স। প্রচন্ড দুশ্চিন্তায় সোজা উপরে উঠে এসেছিলেন তিনি। দেখেছিলেন অনেক পরিচিত অপরিচিত মুখের মাঝখান দিয়ে এসে দেখেছিলেন এই ঘরেই, এই বিছানাতেই, ঠিক এইভাবেই চাদর মুড়ি দিয়ে শোয়ানো আছে রমার দেহ, সুজনের মায়ের দেহ। সবার দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়েছিলেন তিনি। কেউ কোনো কথা বলতে পারেনি। সমস্ত গুঞ্জন থেমে গিয়েছিল ঘরের। বসে থাকা দাঁড়িয়ে থাকা মানুষগুলি কি তাকেই দায়ী করেছিল? সেই দম চাপা নিস্তব্ধতা হঠাৎ ছিঁড়ে একটি বালক কণ্ঠের কান্না শোনা গেছিল। সুজন, সুজন। সেদিনে সেই ওইটুকু ছেলে তীব্র স্বরে চিৎকার করে কাঁদতে কাঁদতে কোথা থেকে যেন ছুটে এসে লাফিয়ে পড়েছিল তার বুকে। ছোট ছোট দুটি মুঠি তার আছড়ে পড়েছিল তার গায়ে। সে নির্বিচারে কিল চড় লাথি ঘুষি চালাতে শুরু করেছিল তার শরীরে। কেন? সে কি নিজের মায়ের মৃত্যুর জন্য দায়ী করেছিল বাবাকে? আজও জানেন না আদিনাথ। অন্যান্য লোকেরা এসে সরিয়ে নিয়ে গেছিল বাচ্চা ছেলেটিকে। তারা ভেবেছিল শোকে তার মাথা খারাপ হয়ে গেছে। আদিনাথ নিজেও কি তাই ভাবেননি? কিছু পরেই শুনেছিলেন আদিনাথ রমা পড়ে গেছিল বারান্দা থেকে। আজই তার ফেরার কথা। আজকেই ভোরবেলা হয়তো বারান্দার গাছে জল দিতে গিয়ে, কিভাবে কেউ জানে না, কেউ দেখেনি, এমনকি সুজনও তখন ঘুমোচ্ছিল। আদিনাথ কি সত্যি দায়ী রমার মৃত্যুর জন্য? তার ক্রমশ কাজের মধ্যে ডুবে যাওয়া, রমার প্রতি নিদারুণ অবহেলায় কি রমাকে ঠেলে দিয়েছিল মৃত্যুর দিকে? না অন্য কোনো এমন কোন অপরাধ আদিনাথ করেছিলেন যার শাস্তি তাকে দিতে বারান্দা থেকে ঝাঁপ দিয়েছিল রমা? নাকি পড়ে গেছিল নিজে নিজেই? অনেক প্রশ্নের কোনো উত্তর নেই। আদিনাথের কাছে নেই, সমাজ সংসারের অন্যান্য লোকের কাছে নেই। আজ সুজন তার সঙ্গে দেখা করতে এসেছে মৃত্যুর ওপার থেকে। সে বলছে তার মা তাকে পাঠিয়েছে। কি বলতে পাঠিয়েছে? কেন পাঠিয়েছে? সুজনের সবুজ চোখ ঝকমক করে ওঠে। সে বলে, মা জানতো। আদিনাথের মাথার ভেতরে বিস্ফোরণ ঘটে। রমা জানতো? রমা তবে জানতো? তিনি বহুদিন দুঃস্বপ্নে যা ভেবেছেন তাহলে সেটাই ঠিক। যে জন্য তিনি বহু সন্ধ্যায় অবশ হয়ে পড়েছেন অপরাধ বোধে, তবে সেই অপরাধের কথা রমা সত্যি জানতো। আজ ছেলেকে দিয়ে সে বলে পাঠিয়েছে। মুখ নিচু করে ফেলেন আদিনাথ। বাঁ হাতে চেপে ধরেন নিজের বুকটা। হ্যাঁ, সেবার লস অ্যাঞ্জেলেসে তিনি একা যাননি। তিনি গিয়েছিলেন মিস ব্রাউনের সঙ্গে। তারা একসঙ্গে থেকেছিলেন 2 সপ্তাহ। মিস ব্রাউনই প্রথম নন, একমাত্র নন। আরো বহু ব্যবসায়িক ভ্রমণে তিনি গেছেন অন্যান্য মহিলাদের সঙ্গে, থেকেছেন তাদের সাথে। তিনি যে সমাজে ঘোরাফেরা করেন তার পরিচিতি যত উপর মহলে, যে লোকেদের সঙ্গে, তাদের কাছে এটা কোনো অপরাধই নয়। কিন্তু রমা তো ছিল খুব সাধারণ পরিবারের মেয়ে। সে এত কিচ্ছু বুঝতো না। কোম্পানির কথা বুঝতো না, স্ট্যাটাসের কথা বুঝতো না, কিচ্ছু বুঝতো না। শুধু পাগলের মতো ভালোবাসতো আদিনাথকে, ভালোবাসতো নিজের সন্তানকে, সুজনকে। বিবাহ বহির্ভূত অনেক সম্পর্ক আদিনাথের ছিল। তাতে কি হয়েছে? অনেকেরই তো থাকে। তার সমস্ত পরিচিতদেরই রয়েছে, কিচ্ছু যায় আসে না তাতে। কিন্তু তিনি তো যথেষ্ট সাবধান ছিলেন। তিনি তো কখনো রমাকে কিছু বুঝতে দেননি, কখনো তার প্রতি কোনো কর্তব্যে অবহেলা করেননি। সত্যি? তবে রমা জানলো কি করে? আর সেই জন্যে কি রমা আত্মহত্যা করেছিল? তিনি যেদিন ফিরবেন সেদিনের ভোরে মাথার ভেতরটা ফাঁকা হয়ে যায় আদিনাথের, আর বাঁদিকের বুকটা খুব ব্যথা করে ওঠে তার। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, হাত পা ঠান্ডা হয়ে আসছে, শীত করছে খুব। বুকে কি ভার বুকে। তার মৃত সন্তান তার সামনে দাঁড়িয়ে সবুজ চকচকে চোখে তাকে দেখছে। তিনি
তিনি কুঁকড়ে যাচ্ছেন, চেপে ধরতে চেষ্টা করছেন বিছানার চাদরটাকে। তার অক্ষিগুলো বিস্ফারিত হয়ে যাচ্ছে, আর আদিনাথের বুকে ক্রমশ বেড়ে উঠছে এক বিষ ব্যথা। কেন এমন হচ্ছে কেবলই আতঙ্ক। হঠাৎ হঠাৎ মাথায় এক ঝলক রক্ত উঠে আসে আদিনাথের। তিনি কি মারা যাচ্ছেন? সেরিব্রাল অ্যাটাক, হার্ট অ্যাটাক। একবার তার হার্ট অ্যাটাক হয়ে গেছে। তিনি বুঝতে পারছেন লক্ষণগুলো। সরবেট রেট দরকার। দিবাকর। ভাঙা গলায় অতি কষ্টে নিজের সেক্রেটারি নাম ধরে ক্ষীণ স্বরে ডেকে ওঠেন আদিনাথ। আর কি আশ্চর্য, এতবার বেল বাজিয়েও এতক্ষণ কাউকে আনতে পারেননি তিনি। কিন্তু তার ক্ষীণ গলার ডাক কিভাবে পৌঁছলো দিবাকরের কাছে। সেই মুহূর্তেই ঘরে ঢুকলো দিবাকর, এসে দাঁড়ালো সুজনের পাশে। সে কি এখনো সুজনকে দেখতে পাচ্ছে না? আদিনাথ দেখতে পেলেন তাকে। ততক্ষণে তার বুকের তীব্র ব্যথা অবশ করে দিয়েছে তার মস্তিষ্ককে। কোন রকমে দিবাকরের দিকে হাত বাড়িয়ে তিনি কেবল বলতে পারলেন, দিবাকর, সরবেট। কি চাইছেন স্যার? সরবেট রেট। কথা বেরোচ্ছে না আদিনাথের গলা দিয়ে, জিভ বেরিয়ে এসছে তার। কোন রকমে মাথাটা উপরে নিচে নাড়িয়ে সম্মতি জানালেন তিনি। দিবাকর পকেটে হাত দিল। পকেট থেকে সে বের করলো একটা ওষুধের শিশি। ঠান্ডা বসংবদ গলায় বলল, আমার কাছ থেকে কেন নেবেন স্যার? নিজের ছেলের কাছ থেকে নিন, নিজের মরা ছেলের কাছ থেকে নিন ওষুধ। এই নাও সুজন, বাবাকে ওষুধটা খাইয়ে দাও। আদিনাথ প্রচন্ড যন্ত্রণায় বিছানার চাদরটাকে মুঠো করে ধরে দেখেন দিবাকর শিশিটা দিল সুজনকে। সুজন তার রক্ত মাখা হাতে শিশিটা নিল, আর তারপর তার হাতটা এগিয়ে আসতে শুরু করলো তার দিকে। শিশিটা সে নাড়াচ্ছে, শব্দ হচ্ছে কোনো বাজনার মতো। কি ভয়ঙ্কর সেই শব্দ, কি ভয়ঙ্কর এই যন্ত্রণা, কি ভয়ঙ্কর আশ্চর্য! এখন দিবাকর সুজনকে দেখতে পাচ্ছে, সকালে তো পায়নি। ওরা এখন কথাও বলছে। ওরা কারা? কিচ্ছু বুঝতে পারেন না আদিনাথ। তার মুখের রেখাগুলি শেষ পরের মতো যন্ত্রণায় শিউরে উঠে শক্ত হয়ে যায়। চাদর আঁকড়ে ধরে থাকা তার হাতের মুঠি নিঃসাড় হয়ে পড়ে। চোখ দুটো প্রায় বেরিয়ে আসে, তাদের থেকে জীবনের সমস্ত প্রভা নিঃশেষ হয়ে গেছে। নিঃশ্বাস নেওয়া শেষ। একটা প্রচন্ড চেষ্টার পর এলিয়ে পড়ে আদিনাথের দেহটা তার নিজের বিছানায়। দিবাকরদা কাঁপা গলায় ডাকে সুজন। দিবাকর ঠান্ডা গলায় জবাব দেয়, যা মেকআপটা ধুয়ে নে, কন্ট্যাক্ট লেন্সটা খুলে ফেল, জলদি কর। দিবাকরদা, বাবা কি মরে গেল? চোখ শুরু করে সুজনের দিকে তাকায় দিবাকর। তারপরে এগিয়ে যায় আদিনাথের দেহটার দিকে। নাড়িটা পরখ করে দেখে। কিছুক্ষণ চোখ বুজে থাকে, তারপর সুজনের দিকে ফিরে বলে, কিন্তু তুমি তো বলেছিলে বাবাকে শুধু পাগল প্রমাণ করতে পারলে কাজ চলে যাবে। বাবা যে মরে যাবে সেটা তো আমি জানতাম না। আমি তো এটা চাইনি, এটা তো চাইনি আমি। কান্নায় ভেঙে পড়ে সুজন। দিবাকর বিরক্তির চোখে তাকায় তার দিকে। সুজন কি চেয়েছে আর কি চায়নি সেটা তার ভেবে দেখার সময় কখনোই ছিল না, আজও নেই। সে জানে সে কি চায়, স্পষ্ট জানে। ছোটবেলা থেকেই সে টাকা চায়, প্রচুর টাকা। আর জীবনের প্রথম কয়েকটা বছরেই সে বুঝে গিয়েছিল সে সামান্য মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে। এক জীবনে সৎ পথে সে যা চায় সেটা সে পাবে না। তাই অ্যাকাউন্টেন্সি পাশ করে আদিনাথের সেক্রেটারি হিসেবে ঢুকেই সে ভাবতে শুরু করেছিল কি করে এই বিশাল সম্পত্তি, এই বিরাট কোম্পানির মালিক সে হতে পারবে। গোটা 1 বছর ধরে সে শুধু প্ল্যান করে, বন্ধুত্ব করে সুজনের সঙ্গে, বিশ্বাস অর্জন করে আদিনাথের। কলকাতায় একা থাকতো সুজন।
তাকে প্রায়ই কলকাতায় যেতে হতো ব্যবসার কাজে। আদিনাথের জ্ঞাতসারে সে নিয়মিত দেখা করত তার সঙ্গে। আর এরই ফাঁকে সুজনকে বিভিন্ন নেশা করতে শেখায় দিবাকর। মদ, গাঁজা, চরস আর তারপর হেরোইন, মারণ নেশা। রেসের মাঠে নিয়ে যায় তাকে, পরিচয় করিয়ে দেয় বিভিন্ন বিলাসবহুল নন্দিত নরকের সঙ্গে। প্রচুর প্রচুর টাকা সুজনের বাবার। 2 হাতের টাকা ওড়াতে সে শেখায় সুজনকে। আর গত 2 বছর আস্তে আস্তে একটা গর্তের ভেতর অসহায় সরল সুজনকে ঢুকিয়ে দেওয়ার পর এখন সুজন পুরোপুরি নেশায় আসক্ত। একটা নির্দিষ্ট সময়ের পর মাদক না পেলে তার এখন প্রচন্ড শারীরিক অসুবিধে হয়। তার মাদক দ্রব্যের সঞ্চয় থাকে দিবাকরের কাছে। দিবাকর ইচ্ছে না করলে তাকে না দিলে সে পায় না। যতই চেষ্টা করুক কিছুতেই নাগাল পায় না তার ঈপ্সিত নেশার। মাঝমার শরীর মনে সেই বিশেষ অবস্থার, আর তাই এখন তাকে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারে দিবাকর। কোনো কিছুতেই বাধা দেওয়ার মতো মনের জোর আর সুজনের অবশিষ্ট নেই। তার শরীরের যা অবস্থা, সে আর কিছুতেই 1-2 বছরের বেশি বাঁচবে না। ঠিকই দেখেছিলেন আদিনাথ। সুজন সত্যি অনেক অনেক রোগা হয়ে গেছে। চুল পাতলা হয়ে গেছে তার, চোখ বসে গেছে, কাঁধ গেছে ঝুলে। তার মানসিক মৃত্যু ঘটে গেছে বেশ কিছুদিন আগেই। সে কি চায়, কি চেয়েছিল, কিছুতেই কিছু যায় আসে না দিবাকরের। সমস্তই নকল, সাজানো দিবাকরের খেলা। সুজনের মৃত্যু সংবাদ, সুজনের অভিনয়, সুজনকে অভিনয় করতেই হয়েছিল, কারণ তার দরকার টাকা, তার দরকার মাদক। জুয়ায় হাজার হাজার টাকা হেরে গেছে সে। দিবাকরকে বলতেই দিবাকর টাকা এনে দিয়েছে। আরো হেরেছে, দিবাকর আরো টাকা এনে দিয়েছে। তাকে শুধু সই করতে হয়েছে। আজ সুজন জানে সেই টাকা সে নিজেই প্রচুর হারে সুদে ধার করেছে বিভিন্ন জায়গা থেকে। পাওনাদারেরা গত 6 মাস হলো টাকা ফেরত চাইছে। সুজনকে তারা ছেড়ে দেবে না কিছুতেই। এই অভিনয়টা করতে পারলেই তার জীবনে অনেক টাকা, অনেক অনেক। দিবাকরই তাকে সমস্ত শিখিয়ে দিয়েছিল, কি করতে হবে, কতটুকু করতে হবে, কিভাবে করতে হবে, সব। যে চকলেট দিবাকর খেতে দিয়েছিল আদিনাথকে ফিল্ড থেকে এসেই, তাতে মেশানো ছিল মাদক। তার বিছানার পাশে রাখা জলের গ্লাসে মেশানো ছিল সেই মাদক। আদিনাথ হ্যালুসিনেট করেছেন বারবার, আর তার মাঝেই দেখেছেন সুজনকে। স্বপ্ন আর বাস্তব মিলে মিশে গেছে তার। মিশিয়ে দিয়েছে দিবাকর। নিজের স্ত্রী রমার মৃত্যুর জন্য তার জমে ওঠা অপরাধ বোধকে কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় সুজনকে দিয়ে নিজের বাবাকে খুন করিয়েছে সে। বারান্দায় বসে আদিনাথের প্রিয় বেতের রকিং চেয়ারে ঠিক তার মতো করেই দোল খায় দিবাকর। একটু দূরে লম্বা বারান্দার দরজার কাছে নেশায় আচ্ছন্ন হয়ে শুয়ে আছে সুজন। বসে বসে দোলে দিবাকর, এদিক ওদিক, এদিক ওদিক। সারা জীবনের লক্ষ্যে পৌঁছতে পেরে কি আনন্দ তার। টাকা, কত টাকা এখন। অদ্ভুত এক মিষ্টি অবসাদে গা, হাত, পা, মাথা, গোটা শরীর ভরে উঠছে। রকিং চেয়ারে মাথাটা পুরো হেলিয়ে দেয় সে। আর এই সময় একটা অদ্ভুত শীতল হাওয়া এসে তাকে স্পর্শ করে। হঠাৎ সে কি ঘুমিয়ে পড়েছিল? চটকা ভেঙে উঠে পড়ে দিবাকরকে। কে ওখানে? চোখ মুছে সে কি ঠিক দেখলো? মাটিতে পড়ে থাকা সুজনের পাশে কে যেন হাঁটু গেড়ে বসে আছে। কোন মানুষ। কে? অন্ধকার হয়ে আছে জায়গাটা। মনে হলো কাকে যেন দেখলো। ধুর, কি ভাবতে সে কি ভাবছে। মাথাটা একবার জোরে ঝাঁকিয়ে নেয় দিবাকর, আর তক্ষুনি কে যেন পিছন থেকে তার রকিং চেয়ারটায় সজোরে একটা ঠেলা দেয়। প্রচন্ড শক্তিতে চেয়ারটা ঝাঁকিয়ে কেউ তাকে সামনে ছুঁড়ে ফেলে দেয়। বারান্দায় শটান মুখ থুবড়ে পড়ে দিবাকর। থুতনিতে রক্ত, ফেটে গেছে বোধহয়। যত না ব্যথায় তার চেয়ে বেশি অবাক হয়ে ক্ষিপ্র গতিতে পিছন ফেলে দিবাকর। কে ঠেলে দিল চেয়ারটা? কে? কার এত বড় সাহস?
দেখে রকিং চেয়ারটা নিজে নিজেই দুলছে উন্মাদের মতো। কেউ নেই পেছনে, অন্ধকার ফাঁকা বারান্দা। নিজের চোখে বিশ্বাস করতে পারে না সে। কি করে এমন হতে পারে ভাবারও সময় পায় না সে। তার আগে শীতল হাওয়ার আর একটা প্রচন্ড ঝটকা অতর্কিতে এসে ধাক্কা দেয় তার পিছনে। জমাট সেই হিমশীতল হাওয়ার ঢেউয়ের ধাক্কায় আবার টাল সামলাতে না পেরে সামনে ছিটকে যায়, আর রকিং চেয়ারটাকে সঙ্গে নিয়ে উল্টে পড়ে তার পিছনে। প্রচন্ড ভয় পেয়ে যায় সে। কি হচ্ছে তার সঙ্গে? কে বারবার ধাক্কা দিচ্ছে তাকে? হাওয়া, এত হাওয়া কেন? কোন রকমের চেয়ারটাকে সরিয়ে উঠে দাঁড়ায় দিবাকর। সামনে তাকিয়ে নিজের চোখকে সে বিশ্বাস করতে পারে না। দেখে আদিনাথ তার সামনে দাঁড়িয়ে আছেন। তার মুখ প্রচন্ড যন্ত্রণায় বিকৃত, চোখ দুটো ঠেলে বেরিয়ে এসছে, কিন্তু সেই চোখে যন্ত্রণা নেই। সেই চোখের দৃষ্টি কঠিন, ঠান্ডা, ক্রূর, যেন ছুরির মতো ফালা ফালা করে কেটে ফেলছে সেই দৃষ্টি তাকে। পাগলের মতো মাথা নাড়ায় দিবাকর। না না, এ সম্ভব নয়, এ কিছুতেই হতে পারে না। চোখ বুঝে আবার খোলে সে। দেখে নেই, কিচ্ছু নেই, কোথাও নেই, আদিনাথ নেই। দূরে শুধু শুয়ে আছে সুজন। তবু তার বুকটা কাঁপতে থাকে। কোন অশরীরী উপস্থিতি টের পায় দিবাকর। ভয়ঙ্কর অপরাধী দিবাকর। আর তখনই সে আবার একটা ধাক্কা খায়, আবার সেই হাওয়ার হিমশীতল ঢেউ, এবং সে ঢেউ আর ধাক্কা দিয়ে ক্ষান্ত হয়, যেন তাকে বয়ে নিয়ে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায় বারান্দার রেলিং এর দিকে। পা দুটোকে মাটিতে চেপে ধরে দিবাকর। নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে চেষ্টা করে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে, কিন্তু পারে না। হিমশীতল হাওয়া তাকে আছড়ে ফেলতে থাকে মেঝেতে, আবার তুলে নিয়ে ছুঁড়ে দেয় দরজার দিকে। সে দরজা দিয়ে পালাবে বলে হামাগুড়ি দিয়ে এগোয় দরজার দিকে, আর তখন সে ভয়ঙ্কর হাওয়া তাকে ছিটকে ফেলে বারান্দায়। ক্ষতবিক্ষত হয়ে যায় তার গা, হাত পা, রক্তে ভেসে যায় বারান্দার মেঝে। তার শরীর হতচকিত ভীত দিবাকর দেখে হঠাৎ যেন বারান্দায় ক্ষীণ একটা আভা তৈরি হলো, আর সেই আভায় সে পরিষ্কার দেখতে পায় একটি নারী এবং একটি পুরুষ ছায়ামূর্তিকে। তারা বসে রয়েছে সুজনের পাশে। পুরুষ মূর্তিটিকে চিনতে পারে দিবাকর। আদিনাথ, নিশ্চয়ই আদিনাথ ওটা। আর পাশে কে? রমা। নারী মূর্তি সোজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় দিবাকরের চোখের দিকে। ঘেন্না, রাগ, বিদ্বেষে ভর্তি সেই দৃষ্টির সামনে কেঁচোর মতো কুঁকড়ে যায় দিবাকর। সে বোঝে তার আর রক্ষা নেই। তার প্ল্যান সম্পূর্ণরূপে সফল, কিন্তু তবু সে হেরে গেছে। আর একটা হাওয়ার ধাক্কায় রেলিং এর দিকে আর একটু ছিটকে যায় সে। শেষ চেষ্টা কি একবার করবে সে? একবার ক্ষমা চাইবে। যদি এরা ক্ষমা করে দেয় তাকে, দিবাকর হাত দিয়ে কোন রকমে হাওয়া আড়াল করে ডেকে ওঠে, স্যার। আর কোনো কথা বলতে পারে না সে। হাওয়ার পরের ছটকাটা তাকে তেতালার বারান্দার রেলিং থেকে ছিটকে ফেলে দেয় পাশের অনেক গভীর নিবিড় অন্ধকার খাদের মধ্যে, বহু তলায়। অন্ধকার চিরে নেমে যায় তার দেহ। তার আর্তচিৎকার কিছুক্ষণ পাহাড়ে জঙ্গলে প্রতিধ্বনিত হয়ে শেষ রাতের অন্ধকারে মিলিয়ে যায়।